আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্স কথা একাডেমির আজকের বায়োলজি লেকচারে। তো এই লেকচারটাতে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, মেইনলি একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো এসএসসি অথবা 9-10 বায়োলজির 3rd চ্যাপ্টার, অর্থাৎ কোষ বিভাজন নিয়ে। তো সবাই অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। অল্প কিছু ব্যাপার-স্যাপার আমাদের লিখতে হবে এবং বুঝতে হবে। বায়োলজি টোটালটা মুখস্থ বেসড অনেকে বলে। হ্যাঁ, মুখস্থ কোনো সাবজেক্টই মুখস্থ ছাড়া পাস করা সম্ভব নয় বা ভালো রেজাল্ট করাও সম্ভব নয়, এবং সেজন্য অবশ্যই আমাদের যে জিনিসগুলা করতে হয় সেটা হলো আগে বুঝতে হয়। ঠিক আছে? তো আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আপনাদের শুরু থেকেই বলে রাখি, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আবার পজ করে ১ম থেকে দেখবেন, অথবা ক্লাস শেষে আপনারা আমাকে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন জানাবেন। চলেন শুরু করা যাক। চলেন। তো অধ্যায়ের নাম হলো আমাদের কোষ বিভাজন। তো এখানে আমরা দেখেন তাহলে ২টা টার্ম পাচ্ছি, একটা হলো কোষ আর একটা হলো বিভাজন। এখন কোষ নিয়ে একটু আলোচনা করা যাক। অ্যাকচুয়ালি আপনারা সবাই হয়তো রয়্যাল সোসাইটি অফ লন্ডন এটার কথা জানেন। তো রয়্যাল সোসাইটি অফ লন্ডন মোস্ট প্রবাবলি তখন নিউটন হলো তখনকার সময়, মানে আমি যখনকার সময়ের গল্প বলছি, নিউটন হয়তো দায়িত্বপ্রাপ্ত রয়েছে। তো তখন তিনি চিন্তা করলেন একটা সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান মেলার। তো প্রতিটা জানেন আপনাদের হ্যাঁ, প্রতিটা স্কুলেই মোস্ট প্রবাবলি আপনাদের ল্যাবরেটরি আছে বা ল্যাব আছে, যেটাকে আমরা ল্যাব বলি। স্কুলে বা কলেজে ল্যাব আছে। ওই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত ছিলেন একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন যে আচ্ছা, বিজ্ঞান মেলা যেহেতু হচ্ছে আমাদের রয়্যাল সোসাইটিতে, তাহলে আমার তো কিছু করার দরকার। তখন তিনি কি করলেন? তখন তিনি যে কাজটা করলেন, তিনি ভাবলেন কিছু একটা এখানে প্রদর্শন করা দরকার। তখন তিনি তখনকার যে বোতলগুলা ছিল, হ্যাঁ, তখনকার যে বোতলগুলা ছিল, সেই বোতলগুলা জাস্ট এরকম ছিল। এরকম তো বোতলগুলা এরকম মুখ ছিল, ঠিক আছে? এই মুখগুলা তখনকার সময় কি হতো, এরকম রাবারের সিপি দিয়ে আটকানো থাকতো। ঠিক আছে? তখনকার সময় বোতলগুলা রাবারের সিপি দিয়ে আটকানো থাকতো। রাবারের যে কর্ক যেটাকে আমরা বলি, যেটাকে আমরা কর্ক বলি, ঠিক আছে? এই কর্ক দিয়ে আটকানো থাকতো। তো তখন সে ব্যক্তি কি করলেন? তিনি করলেন কি, যে গ্যালিলিও ফার্স্ট যে মাইক্রোস্কোপটা আবিষ্কার করেন বা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, সেটা ছিল সরল অণুবীক্ষণ যন্ত্র। সেই সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে তিনি এই কর্কটাকে দেখেন। হ্যাঁ, তিনি যখন এই কর্কটাকে সরল অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখেন, তখন তিনি দেখতে পান এইখানে এইরকম সাজানো সাজানো কিছু ঘর আছে, এরকম সাজানো সাজানো কিছু ঘর আছে। ঠিক আছে? তো এই ঘরগুলা দেখতে তখনকার সময় অথবা এখনকার সময় যে খ্রিস্টান পাদ্রী আছে বা খ্রিস্টানদের যে ফাদাররা আছেন, তারা যেই রুমগুলাতে থাকে, সেই রুমগুলার মতো। ঠিক আছে? তো সিপিতে কি করলেন, তিনি একটা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তিনি এখানে ফোকাস করলেন। ফোকাস করে দেখতে পেলেন এইখানে এরকম ছোট ছোট স্মল কিছু ঘর আছে। তো এই ঘরগুলা দেখতে কিসের মতো? খ্রিস্টান যে পাদ্রীরা আছে, ওই পাদ্রীরা যেখানে থাকে সেই ঘরগুলার মতো। আমার সাথে রিপিট করবেন আপনারা যখন ক্লাস করবেন, সেই ঘরগুলার মতো। তো তখনকার সময়ে পাদ্রীরা যে ঘরে থাকতেন, সেই ঘরগুলোর নাম ছিল সেল। সেইখান থেকে সে ব্যক্তি এই ঘরগুলোর নাম দেন সেল, যেটাকে আমরা বাংলায় বলি কোষ। এবং এই ঘটনাটা ঘটে 1665 সালে, এবং ওই ব্যক্তি হলো সে বিখ্যাত বিজ্ঞানী রবার্ট হুক। ওকে, তাহলে কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। এবং এটা 1665 সালের দিকে। এবং তিনি তার এই ব্যাপারগুলা একটা বইতে লিখে রাখেন। সে বইটার নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া ওকে, মাইক্রোগ্রাফিয়া। আসেন তাহলে কোষ সম্পর্কে জানলাম। এবার আসেন আমাদের যে সেকেন্ড টপিকটা আছে, যে বিভাজন। বিভাজন বলতে কি বোঝাই? বিভাজন বলতে আমরা বোঝাই ডিভাইড হওয়া। ধরেন একটা, মানে এখনকার মানুষ তো টাকা খুব সুন্দর বোঝে, মানে টাকার উদাহরণ দিলে আপনার সে পিএইচডি হোল্ডার থেকে শুরু করে একদম 20তম গ্রেডের যে কর্মচারী আছেন, তিনিও বুঝবেন টাকার উদাহরণ দিলে। তো ধরেন কারো কাছে 1000 টাকা আছে। এখন এইটা হলো আমার কি করতে হবে, 2টা ভাগে ভাগ করতে হবে। তাহলে এখানে 500 যাবে,
এইখানে 500 যাবে, অথবা এটাকে আমরা কি করতে হবে, 4টা ভাগে ভাগ করতে হবে। তাহলে অবশ্যই 4টা জায়গায় কত কত যাবে, 250, 250, 250, 250। ঠিক আছে, তো জাস্ট এইটাই বলেছে যে হলো বিভাজন মানে ভাগ হওয়া। এখানে কার ভাগ হচ্ছে, টাকা তো আর এখানে ভাগ হচ্ছে না, তো এখানে কি ভাগ হচ্ছে, এখানে কোষের ভাগ হচ্ছে বা কোষের বিভাজন হচ্ছে। তাহলে একটা কোষ বিভাজিত হয়ে এইরকম 2টা বা 4টা কোষে রূপান্তরিত হবে। তো এখন আমরা যে জিনিসটা দেখব, একটা কোষ রূপান্তরিত হয়ে কি কি অবস্থার সৃষ্টি করতে পারে। তো একটা কোষ রূপান্তরিত হয়ে, ধরেন একটা কোষ, ওকে, আগে আমরা বলি, আগে আপনারা হয়তো দ্বিতীয় অধ্যায়ে অলরেডি পড়ে আসছেন যে কোষ দেখতে কেমন। হ্যাঁ, দেখেন, একটা কোষ, একটা উদ্ভিদ কোষ দেখতে এই রকম, আর একটা প্রাণী কোষ দেখতে এই রকম। জাস্ট আপনারা একটু দেখেন আপনাদের বইয়ে দ্বিতীয় অধ্যায়, এই পেজটা একটু খোলেন, দ্বিতীয় অধ্যায়, মোস্ট প্রবলি দ্বিতীয় পেজেই এই ছবিগুলো আছে। একটা কোষ দেখতে, উদ্ভিদ কোষ দেখতে এই রকম, এবং একটা প্রাণী কোষ দেখতে এই রকম। ঠিক আছে, এক্স্যাক্টলি যে সবসময় এরকমই দেখা যাবে তা না, কোষ এরকম হইতে পারে, কোষ এরকম হইতে পারে। ঠিক আছে, তারপরে কোষ এরকম গোল হইতে পারে, যে যে কোনো শেপে সে থাকতে পারে। ঠিক আছে, ওকে, তো আমরা কি বলতেছিলাম, এই কোষ বিভাজন মানে কোষের বিভাজন, তাই তো? ওকে, তাহলে আসেন আপনাদের বইতে একটু দেখি কি কি আছে। আচ্ছা, বইতে যে জিনিসটা আছে ফার্স্টে দেখেন, ওকে, আমি এগুলা একটু মুছে দিই। এইগুলা বিগত যারা লাইভ ক্লাস করেছিল তাদের জন্য এটা ছিল। ওকে, দেখেন এখন এইখানে কি বলতেছে, প্রতিটা জীবই কোষ দিয়ে তৈরি। একদম প্রথম কথা এটা, প্রতিটা জীবই কোষ দিয়ে তৈরি। এখন ভাইয়া এই জিনিসটা মানে কি, মানে দেখেন, আমরা একটু পিছনে যাইতে হবে আমাদের। ধরেন আপনারা এইখান থেকে শুরু করেন, এইখানে কিভাবে আসলো সেই জায়গাটা আমি একদম ক্লাসের লাস্টে আপনারা বুঝে যাবেন। তো আমরা যেখান থেকে শুরু করতেছি সেইখানে হলো, ধরেন একজন দম্পতির বিয়ে হলো, ফার্স্টে তো বিয়েই হয়, তাই তো? ধরেন একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আসলে কি হয়, আপনারা সবাই ম্যাচিওর, এখন সবাই বুঝতে পারবেন। তো তারপরে তাদের যে বংশবৃদ্ধির প্রক্রিয়াটা, যে ছেলে বা সে তো পরবর্তীতে বাবা হবে, তো সেই বাবার কাছ থেকে কি আসে, একটা শুক্রাণু আসে, আর মায়ের থেকে কি আসে, ডিম্বাণু আসে, এবং এই দুইটা জিনিস মিলিত হয়ে প্রথম একটা কোষ তৈরি করে। সেই কোষটাকে আমরা বলি জাইগট। প্রথম যে কোষটা তৈরি হয় সেই কোষটাকে আমরা বলি জাইগট। তাহলে বাবার থেকে আসে শুক্রাণু, মার থেকে আসে ডিম্বাণু, এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে প্রথম মানুষ যে কোষটা তৈরি হয় সেটাকে জাইগট বলে। আপনারা যদি ক্রিস গেলকে চেনেন, অথবা যদি আপনারা আন্ডারটেকারকে চেনেন, অথবা বিশ্বকে চেনেন, অথবা কার কথা বলবো, এখনকার সময় ফেভারিট যেমন ব্রক লেসনার, রোমান রেন্স, এরা এরা কি দেখেন, বিশাল দেহের এক একজন মানুষ না, বা হলো ভারতের যে গ্রেট কালি, বিশাল দেহের এক একজন মানুষ, তারা প্রত্যেকেই, ইভেন আপনি আমি প্রত্যেকেই একটা মাত্র কোষ থেকে তৈরি হয়েছে আমরা, সেই কোষটা হলো জাইগট। তাহলে এই একটা কোষ থেকে এই বিশাল দেহের মানুষ কীভাবে তৈরি হয়েছে, অবশ্যই সেই কোষটা বারবার বিভাজন হয়েছে। এরকম একটা কোষ থেকে 2টা, সে 2টা কোষ থেকে 4টা, সে 4টা কোষ থেকে 8টা, এরকম করতে 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 আপনার বই অনুযায়ী এখন অলমোস্ট 30 ট্রিলিয়ন এই পরিমাণ কোষ আছে, অথবা 100 ট্রিলিয়ন এই পরিমাণ কোষ মানুষের দেহে থাকে। 30 ট্রিলিয়ন মানে কি, আমি একটু ধারণা দিই, 30-এর পরে 14টা শূন্য। ওকে, কোষ ছিল কতগুলা, মানুষের দেহে কোষ ছিল এরকম 30 ট্রিলিয়ন অথবা 100 ট্রিলিয়ন। তার মানে 30টার পরে, 30-এর পরে 14টা শূন্য, এবং 100-এর পরে 14টা শূন্য। ক্যান ইউ ইমাজিন কত পরিমাণ কোষ, ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, তাই তো? ওকে, তো একটা কোষ থেকে যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ তৈরি হয়েছে, এই কোষ তৈরি হতে যে আমাদের যে কোষগুলা, সেটা হলো 2 রকম বিভাজনের মধ্য দিয়ে যায়। কয় রকম বিভাজনের মধ্য দিয়ে যায় ভাইয়া? 2 রকম বিভাজনের মধ্য দিয়ে যায়। তাহলে একটা কোষ প্রথমে কি হইতে পারে, একটা কোষ থেকে সরাসরি 2টা কোষ তৈরি হতে পারে, একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হতে পারে। তাহলে কি হইতে পারে, প্রথম প্রথম কন্ডিশন, একটা কোষ থেকে 2টা কোষ হইতে পারে। আবার কি হইতে পারে, একটা কোষ থেকে আমার ইন টোটাল 4টা কোষ তৈরি হইতে পারে। একটা কোষ থেকে আমার
4টা কোষ তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে আমি 2টা কন্ডিশন বললাম যে একটা কোষ থেকে আমাদের যে এত পরিমাণ কোষ তৈরি হয়, এখানে 2টা কন্ডিশন হইতে পারে, মানে কোষটা 2 ভাগে বিভাজিত হইতে পারে। একটা কোষ থেকে 2টা কোষ হতে পারে, অথবা একটা কোষ থেকে আমার 4টা কোষ হইতে পারে। ঠিক আছে, এখন ভাইয়া একটা কোষ থেকে 2টা কোষ হয় এরকম কন্ডিশন কি, বা এটা কখন হয়? এই একটা কোষ থেকে 2টা কোষ হয়, একটা কোষ থেকে 2টা কোষ, এটা হয় 2টা ক্ষেত্রে। 2টা ক্ষেত্রে 1 নম্বর হলো আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। আরেকটা হইতে পারে একটা কোষ থেকে 2টা কোষ, সেটা হলো আমাদের মাইটোসিস প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে আমাদের একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হচ্ছে কখন? একটা হইতে পারে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর একটা হতে পারে মাইটোসিস প্রক্রিয়ায়। এবং যে একটা কোষ থেকে 4টা কোষ, একটা কোষ থেকে 4টা কোষ, এই একটা কোষ থেকে 4টা কোষ হইতে পারে আবার আমাদের যে প্রক্রিয়ায়, সে প্রক্রিয়ার নাম বলতেছি আমরা মিওসিস। মিওসিস। তাহলে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হতে পারে হয় অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অথবা মাইটোসিস প্রক্রিয়ায়, এবং একটা কোষ থেকে 4টা কোষ হইতে পারে আমাদের মিওসিস প্রক্রিয়ায়। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই নেন। ওকে, ডান। ও আচ্ছা, এখন দেখেন আবার একটু বইতে ফিরে আসি। এখানে কি বলছে? এখানে বলেছে একটিমাত্র কোষ দিয়ে প্রতিটি জীবের জীবন শুরু হয়। অলরেডি আমরা পড়েছি এটা। বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি, অবশ্যই সংখ্যা বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হয়। কোনো কোনো জীবের দেহে একটিমাত্র কোষ দিয়ে গঠিত। ভালো করে খেয়াল করেন, কোনো কোনো জীবের দেহে মাত্র একটিমাত্র কোষ দিয়ে গঠিত, এদেরকে বলা হয় এককোষী। যারা একটিমাত্র কোষ দিয়ে গঠিত তারা অবশ্যই এককোষী হবে। যাদের অনেকগুলা কোষ দিয়ে গঠিত তারা বহুকোষী হবে, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। এই যে আমাদের এককোষী জীব আছে যারা, এদের ক্ষেত্রে আপনারা লিখে রাখেন, এদের ক্ষেত্রে যে বিভাজনটা ঘটে সেইটাকে বলা হয় আমাদের কি বিভাজন? অ্যামাইটোসিস বিভাজন। এদের ক্ষেত্রে যেই বিভাজনটা হয় সেটাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস বিভাজন, এবং এইটা হয় কোথায়? এককোষী জীবে। ঠিক আছে, এই বিভাজনকে আবার দ্বিভাজনও বলা হয়। তাহলে এই বিভাজনকে অ্যামাইটোসিস, এককোষী জীবে ঘটে, দ্বিভাজন বলে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন উদাহরণগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণগুলো আমাদের জানা থাকতে হবে যে এককোষী জীব অ্যাকচুয়ালি কারা। ঠিক আছে, এই উদাহরণগুলো আমাদের অবশ্যই অবশ্যই আমাদের জানা থাকতে হবে যে ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। এখন ভাই অ্যামাইটোসিস প্রক্রিয়া কিভাবে হয় একটু বলেন শুনি। ওকে, বলছি। অ্যামাইটোসিস দেখো, অ্যামাইটোসিস প্রক্রিয়া অ্যাকচুয়ালি কিছুই না। কি হয়? একটা কোষ, 2টা জিনিস এখনো বলে রাখতেছি, সারা জীবন মনে রাখবা। একটা কোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই, একটা কোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই কি হয়? 2টা কোষে রূপান্তরিত। ধরো এরকম ছিল, তারপরে কি হলো? এইরকম একটা অবস্থা হলো, মাঝখানে ধরো একটা কেউ চাপ দিছে, এরকম অবস্থা হলো, পরবর্তী ধাপ এই যে এরকম 2টা কোষে রূপান্তরিত হয়ে গেল। তাহলে একটা কোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই যখন 2টা কোষে রূপান্তরিত হলো, সেটা হলো আমাদের অ্যামাইটোসিস বিভাজন। এবং এখানে কোনো জটিল প্রক্রিয়া থাকে না। ঠিক আছে, কোনো জটিল প্রক্রিয়া থাকে না একটা কোষ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে 2টা কোষ রূপান্তরিত হয় তাকে অ্যামাইটোসিস বলে। অথবা যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো জটিল মাধ্যম ছাড়াই বা কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই একটা কোষ বিভাজিত হয়ে 2টা কোষে রূপান্তরিত হয় তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। এবং এর উদাহরণ হলো এই যে আমরা পড়ে আসলাম, এগুলো একটু মনে রাখতে হবে। ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। ওকে, আচ্ছা, এরপরে আসি। এরপরে বলছে এরা এককোষী, আর যারা বহুকোষী তাদের তাহলে কি কি বিভাজন হবে? অলরেডি আমরা জানছি 3টা বিভাজন সম্পর্কে। তাহলে অ্যামাইটোসিস আমাদের এখানে শেষ হয়ে গেল। তাহলে বাকি প্রক্রিয়া কি আছে? আমাদের মাইটোসিস আর হলো মিওসিস। মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। আসেন এখন আমরা
অ্যামাইটোসিস মাইটোসিস কোষ বিভাজনে যায়। তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, আমরা তো এখন জানলাম না কোষ বিভাজন কাকে বলে। তাহলে ছোট করে বইয়ের উপরে লিখে রাখেন, যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি অথবা 4টি অপত্য কোষ তৈরি করে তাকে কোষ বিভাজন বলে। এইটা অলরেডি আমাদের বলা হয়ে গেছে, একটা কোষ বিভাজিত হয়ে হয় 2টা হয় অথবা 4টা হয়। এখন যেই কোষটা বিভাজিত হয়, দেখেন ভালো করে খেয়াল করবেন, যে কোষটা বিভাজিত হয় তাকে মাতৃকোষ বলে। তাহলে যে কোষটা বিভাজিত হচ্ছে তাকে বলা হয় মাতৃকোষ। আর যেই নতুন 2টা বা 4টা কোষ তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় অপত্য কোষ। তাহলে কি নতুন যে কোষটা তৈরি হয় তাকে বলে কি আমাদের অপত্য কোষ। মনে রাখতে হবে, নট আপত্য, উচ্চারণ হলো অপত্য কোষ, ঠিক আছে। তাহলে যে প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে 2টা অথবা 4টা অপত্য কোষ তৈরি করে তাকে কি বলে, কোষ বিভাজন বলে। ডান, ওকে। এখন আসেন আমরা সে মাইটোসিস আর মিওসিসের মধ্যে ঢুকি। এখন এইখানে একটা চিত্র আছে, এটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ধরেন আপনারা সবাই ম্যাচিওর, তো একটা মানুষের নর্মালি কি নর্মাল বডি পার্ট আছে একটা, আর একটা তার যেটা হলো সবসময় আমরা মানে গোপনীয়তার সাথে রাখি, সেটা হলো আমাদের প্রাইভেট পার্ট, ঠিক আছে। তাহলে আমরা একটা জায়গার কথা বলতেছি, দেহের মধ্যে আমাদের 2টা জায়গা আছে। একটা নর্মাল দেহের যে জায়গাগুলো সেইগুলা নর্মাল দেহকোষ, আর একটা আছে যেটা হলো আমাদের জনন কোষ, যেটা হলো বংশ বিস্তারের কাজে লাগে। মেলের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে সেটা হলো শুক্রাশয়, আর স্ত্রীদের ক্ষেত্রে সেটা হলো ডিম্বাশয়, ঠিক আছে। তাহলে এখানে আমি কি বললাম যে আমাদের মেলের ক্ষেত্রে সেটা হলো শুক্রাশয় অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে সেটা হলো ডিম্বাশয়। তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে আরেকবার একটু চলে যাই। দ্বিতীয় অধ্যায়ে একদম প্রথমেই আলোচনা করা আছে যে দেখেন, প্রথমে আলোচনা করা আছে যে এই যে কাজের ভিত্তিতে, দেখেন কাজের ভিত্তিতে কোষকে 2 ধরনের ভাগ করা যায়, একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ, ঠিক আছে। এই দেহকোষ কি দেহে মানে দেহ গঠনে যেসব কোষ অংশ নেয়, আর জনন কোষটা কি যৌন প্রজনন বা বংশ বৃদ্ধিতে যে কোষটা অংশগ্রহণ করে সেটাকে বলা হচ্ছে আমাদের কি জনন কোষ। ওকে, তাহলে আমরা আবার সেখানে ফিরে যাই। ওকে, আসেন তাহলে আমরা এখানে বুঝলাম যে আমাদের দেহে 2টা জায়গা আছে, একটা হলো দেহ আর একটা আছে আমাদের যে হলো জননাঙ্গ। মেলের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে সেটা শুক্রাশয়, ফিমেলের ক্ষেত্রে সেটা ডিম্বাশয়। ওকে, এখন কি হয়, এখন এই যে দেহকোষ, ঠিক আছে, এই দেহকোষে আমার যে বিভাজনটা হবে সেইটা হবে আমাদের মাইটোসিস কোষ বিভাজন, আর এই জনন কোষে যে বিভাজনগুলো হবে সেটা হলো মিওসিস কোষ বিভাজন, ঠিক আছে। এতটুকু মনে থাকবে, মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজন। তাহলে দেহকোষে যেটা হয় সেটা হলো মাইটোসিস কোষ বিভাজন। খাতা অথবা বইতে বড় বড় করে লিখে রাখেন, দেহকোষে যে বিভাজন ঘটে সেটা হলো মাইটোসিস বিভাজন, আর জনন কোষে যে বিভাজন ঘটে সেটা হলো মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস হয় আমাদের দেহকোষে, ঠিক আছে, আর জনন কোষে আমাদের কি হয়, এইগুলা হলো জনন কোষ, জনন মাতৃকোষ। এইখানে আমাদের কোন বিভাজনটা হয়, এখানে আমাদের মিওসিস কোষ বিভাজন হয়। এখন আসেন মিওসিস কোষ বিভাজন হয়। এখন আসেন আমরা মাইটোসিস নিয়ে কথা বলা শুরু করি। প্রথমে মাইটোসিস নিয়ে কথা বলা শুরু করি, ঠিক আছে। এখন মাইটোসিস কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। প্রথমে আসেন আমরা একটা ডেফিনেশন দিয়ে শুরু করি। ওকে, আচ্ছা এইগুলো আমরা একটু মুছে দিয়ে শুরু করি এখান থেকে। ওকে, তাহলে আমরা এই এখন পর্যন্ত কয়টা কোষ বিভাজন জানছি, 3টা কোষ বিভাজন আছে, একটা হলো অ্যামাইটোসিস, একটা মাইটোসিস আর একটা মিওসিস। ওকে, এখন মাইটোসিস কোষ বিভাজনে দেখেন একটু সংজ্ঞাটা আমরা দেখি, এখানে কি বলতে চাইছে সেটা একটু দেখি। মাইটোসিস কোষ বিভাজনে কি বলতে চাইছে, মাইটোসিস কোষ বিভাজন হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ মানে যে কোষটা বিভাজিত হবে, অর্থাৎ কি মাইটোসিস কোথায় হয়, দেহকোষে। তাহলে অবশ্যই এটা কোন কোষ, দেহকোষ।
তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহকোষ অথবা মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, ভালো করে খেয়াল করবেন, দুইটি অপত্য কোষ তৈরি করে এবং নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের একবার বিভাজন হয় ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, তাকে মাইটোসিস বলে। ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন যে কি বলছে এখানে। এখানে বলছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি অপত্য কোষের সৃষ্টি করে এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়, সমান হয়। আর নিউক্লিয়াসের কয়বার বিভাজন ঘটে? নিউক্লিয়াসের বিভাজন ঘটে কয়বার? একবার। সাইটোপ্লাজম বিভাজন ঘটে একবার। আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে। তো এখন কথা হলো ভাইয়া, এই যে সংজ্ঞাটা বললেন এটা একটু বুঝাই দেন। ওকে, আমি আসেন বোঝাচ্ছি। সেইটা হলো, ওকে দাঁড়ান, এগুলো একটু আমি রিমুভ করে নিই। ওকে, এইগুলো হলো আপনাদের লাইভ ক্লাসের জন্য তৈরি করা হয়েছিল। ওকে, দেখেন কি হয়। ফার্স্টে কথা কি বলছে, মাতৃকোষে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করে, তাহলে আমাদের প্রথমে কী হবে, একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে রূপান্তরিত হবে। দ্বিতীয় কথা কী ছিল, এই দেখেন দ্বিতীয় কথার আগে আমরা একটা জিনিস বোঝাই। একটা কোষে ধরেন, আমরা দুইটা জিনিস ধরে নিই এখানে। একটা কোষে আমরা ফার্স্টে ধরি যে এই কোষটা হলো সাইটোপ্লাজম থাকে, একটা কোষের মধ্যে অবশ্যই সাইটোপ্লাজম থাকে, আর কি থাকে তার মাঝখানে কি থাকে, তার মেইন যে হলো কন্ট্রোল কেন্দ্র, সেটা কি আমাদের, সেটা হলো আমাদের নিউক্লিয়াস। সেটা কি আমাদের, সেটা আমাদের নিউক্লিয়াস, সেটা আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে এরকম ক্রোমাটিন থাকে, আর এখানে কি থাকে আমাদের, এখানে নিউক্লিওলাস, এরকম ক্রোমাটিন থাকে, নিউক্লিওলাস। এখন দেখেন একটা কোষে আমরা দুইটা জিনিস বলছি, মেইনলি দুইটা জিনিসের কথা এখানে বেশি আসবে আমাদের, এই কারণে আমরা দুইটা জিনিস বলছি। একটা হলো আমাদের সাইটোপ্লাজম আর আরেকটা হলো আমাদের নিউক্লিয়াস। তাহলে একটা কি আমরা পাইছি, একটা হলো সাইটোপ্লাজম আর একটা পেয়েছি আমরা কি, নিউক্লিয়াস। ঠিক আছে, একটা সাইটোপ্লাজম একটা নিউক্লিয়াস। ওকে, তাহলে তাহলে যদি আমরা বলি সাইটোপ্লাজমের বিভাজন নিউক্লিয়াসের বিভাজন এই দুইটাই যখন হয়ে যাবে তখন টোটাল কোষটাই বিভাজিত হয়ে যাবে, এটা কি বলতে পারি? অবশ্যই বলতে পারি। তাহলে নিউক্লিয়াসের বিভাজন সাইটোপ্লাজমের বিভাজন, যখন নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুইটার বিভাজন হয়ে যাবে অর্থাৎ টোটাল কোষটাই বিভাজিত হয়ে যাবে। ভালো করে বুঝছেন, একটা কোষের মধ্যে আমরা দুইটা জিনিস চিন্তা করেছি, একটা সাইটোপ্লাজম একটা হলো নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের যদি বিভাজন হয়ে যায়, সাইটোপ্লাজম বিভাজন হয়ে যায়, তাহলে টোটাল কোষটাই বিভাজিত হয়ে গেল, তাই না? ওকে ওকে, এবার আসেন মাইটোসিস প্রক্রিয়ায় কি হয়। মাইটোসিস প্রক্রিয়ায় প্রথম যে কাজটা হয় সেটা হলো ইন্টারফেজ। তারপরে হয় ক্যারিওকাইনেসিস, আর তারপরে হয় সাইটোকাইনেসিস। এখন এগুলা কি ভাই একটু বুঝাই দেন। দেখেন ইন্টারফেস মানে কি, একটা কোষ, ওই যে আমাদের জাইগটটা ছিল, সেই জাইগট একটা কোষ থেকে এতগুলা কোষ তৈরি হয়েছে, তাহলে অবশ্যই একবার মাইটোসিস হয়নি, অসংখ্যবার হয়তো বা কোটিবার লাখবার মাইটোসিস কোষ বিভাজন হয়েছে, তাই না? হ্যাঁ কি না? অবশ্যই। তো এই যে দুইটা মাইটোসিসের, তাহলে দুইটা মাইটোসিসের মধ্যে, তাহলে দুইটা মাইটোসিসের মধ্যে সরি দুইটা মাইটোসিস যে কোষ বিভাজনের মধ্যবর্তী যে অবস্থা হলো ইন্টারফেস। ওকে, দুইটা মাইটোসিস কোষ বিভাজনের মধ্যবর্তী অবস্থা হলো আমাদের ইন্টারফেজ। ইন্টার মানে মধ্য, ফেজ মানে দশা, তাহলে দুইটা, একটা মাইটোসিস হলো আর একটা মাইটোসিস শুরু হবে, এর মাঝখানে যে দশাটা সেটা হলো ইন্টারফেজ। তারপরে ভাইয়া ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস মানে হলো নিউক্লিয়াসের বিভাজনকে আমাদের কি বলে? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের
বিভাজন, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে ভাইয়া এই যে নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজমের বিভাজন হয়ে যাচ্ছে, তাহলে টোটাল কোষটাই তো বিভাজিত হয়ে যাচ্ছে। তাহলে একবার ইন্টারফেস দশা আসবে, তারপরে ক্যারিওকাইনেসিস আসবে, তারপরে সাইটোকাইনেসিস আসবে এবং কোষটা বিভাজিত হয়ে যাবে এবং এই সাইকেলটা রিপিট হইতেই থাকবে। একটা কোষ প্রথমে কি হলো, ইন্টারফেস দশায় আসছে, এই দশায় কি হয়, এই যে পরবর্তীতে নিউক্লিয়াসের বিভাজন হবে, সাইটোপ্লাজমের বিভাজন হবে, এই যে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজমের যে জিনিসগুলা মানে বিভাজনের সময় দরকার সেই জিনিসগুলা ইন্টারফেস দশায় তৈরি হয়। ঠিক আছে, তাহলে কি হয়, প্রথমে একটা কোষ ইন্টারফেস দশায় বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি করলো, বিভিন্ন যে কোষ বিভাজনের যে জিনিসপত্র তৈরি করলো, তৈরি করার পরে ক্যারিওকাইনেসিসে গেল, তার মানে নিউক্লিয়াসের বিভাজন হলো, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হলো এবং আলটিমেটলি কোষটা বিভাজিত হয়ে গেল। আবার কি হবে, আবার নতুন করে নতুন, তাহলে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়ে গেছে। এবার আবার কি হবে, এই কোষের বা এই কোষের কি হবে, যে কোষ বিভাজনেতে যে ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো আবার তৈরি হলো, আবার এর নিউক্লিয়াসের বিভাজন হলো, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হলো এবং এই কোষটা বিভাজিত হয়ে গেল। এবং এই ক্ষেত্রেও একই হয়, আবার ইন্টারফেস এগুলাই হয়, এরকম করতে করতে কোষ বিভাজন চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে এবং এটা কন্ট্রোল ওয়েতে চলতে থাকে, মানে যতটুকু দরকার ততটুকু। এই যেমন আমাদের ধরেন তার হাত কেটে গেছে, পা কেটে গেছে, একটু ক্ষত তৈরি হয়েছে, এই ক্ষতটা সারতে হবে, তাহলে এইখানে যতবার কোষ বিভাজন হলে, মাইটোসিস হলে এটা সারবে, ঠিক ততবারই কোষ বিভাজন হবে। তারপরে যখন মাইটোসিস এখানে সেরে গেল, এখানে ভরাট হয়ে গেল, তখন কি হবে, এই স্টপ প্রক্রিয়াটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এটাই হলো মাইটোসিসের মেইন, বারবার ঘটতেই থাকে। এইটা গেল কি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের বিভাজন একবার হয়। দ্বিতীয় কথা কি বলছিল বলেন তো, দ্বিতীয় কথা বলছিল যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। এই কথাটা এখন আসেন একটু বুঝি। মানুষের একটা কোষে ইন টোটাল ক্রোমোজোম থাকে 46টা। তাহলে মানুষের একটা কোষে ক্রোমোজোম থাকে কয়টা, 46টা। কয়টা, 46টা। ওকে, তো এই 46টা ক্রোমোজোম, তাহলে মাতৃকোষ থেকে যে দুইটা অপত্য কোষ তৈরি হবে, নতুন কোষ তৈরি হবে, অপত্য কোষ তৈরি হবে, ডটার সেল তৈরি হবে, সেই যে কোষগুলা তৈরি হবে, অপত্য কোষ তৈরি হবে, সেইগুলা কি হবে বলেন তো, সেইগুলা এইটাই যদি 46টা ক্রোমোজোম থাকে, এই দুইটাও 46টা করে ক্রোমোজোম তৈরি হবে। আবার এইগুলো যদি আবার ডিভিশনে অংশ নেয়, তাহলে এইগুলাও 46টা করে ক্রোমোজোম পাবে। ঠিক আছে, ওকে, এইগুলো কি করবে, 46টা করে ক্রোমোজোম পাবে। ওকে, আসেন, এটা হলো আমাদের মাইটোসিস যে কোষ বিভাজনের ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমরা এখানে বুঝলাম। দেখেন এখানে লেখা আছে যে ইন্টারফেস কি, নিউক্লিয়াসের বিভাজন, ওয়েট, এটা একটা দেওয়া আছে আমাদের, এটা একটা মডেল দেওয়া আছে। ফার্স্টে ইন্টারফেস হয়, তারপরে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়, আলটিমেটলি কোষটাই বিভাজিত হয়ে যায়। এটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে হয়। নিউক্লিয়াসের বিভাজনকে আমাদের কি বলে, ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলে সাইটোকাইনেসিস। আর ডেফিনেশনটা আমাদের পড়া হয়ে গেল। এবার আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন এই জায়গায় কি লেখা আছে, এই জিনিসগুলো একটু বুঝি। এই জায়গায় অনেক কিছুই লেখা আছে, এই জিনিসগুলো একটু আস্তে আস্তে বুঝি আমরা। দেখেন এইখানে জিনিসপত্রগুলা, এইখানে কিছুই নাই, জাস্ট কি আছে, যখন একটা নিউক্লিয়াসের ছবি আমরা দেখি, দাঁড়ান, ওইটা কত পেজে ছিল, মোস্ট প্রবলি 15 পেজ। ওকে, 15 পেজ না, নিউক্লিয়াসটা আছে যে এখানে 36 পেজে। ওকে, এইখানে দেখেন একটা নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি কি থাকতেছে একটু বলেন তো, আপনারা একটু বলেন তো, একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকতেছে। ওকে, এই জিনিসগুলো আমরা বলবো, আচ্ছা বুঝতে পারছি। ওকে, দেখেন একটা নিউক্লিয়াসের মধ্যে আমাদের কি থাকতেছে, একটা নিউক্লিয়াস, এই যে একটা নিউক্লিয়াসের মধ্যে এই যে চারপাশে একটা আবরণ থাকতেছে, নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে এই আবরণের মাঝখানে যে ছিদ্র ছিদ্র জায়গাগুলো আছে, এগুলাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আর এর মধ্যে এই ক্রোমাটিন তন্তুগুলা যখন এরকম খুব কম্প্যাক্ট অবস্থায়, কনসেন্ট্রেটেড অবস্থায় থাকবে, তখন সেই জায়গাটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর এর পিছনে আমাদের যে তরল, এই যে এর মধ্যে যে তরলটা দেখা যাচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে, যে ব্লু কালারের তরলটা দেখা যাচ্ছে, আমি আসলে ভায়োলেট কালারের, সরি, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবং এই পেঁচানো পেঁচানো রয়েছে, এগুলা বলতেছে ক্রোমাটিন তন্তু অথবা নিউক্লিয়ার রেটিকুলাম। এখন আমি যে বললাম ভাই এটা নিউক্লিয়াস কন্ট্রাক্টেড অবস্থায় রয়েছে, তার মানে কি, ধরেন
এই যে ক্রোমাটিন তন্তুগুলো না, এই ক্রোমাটিন তন্তুগুলো এত বড় একটা বক্সের মধ্যে এরকম ছড়ানো ছিটানো রয়েছে। এখন এইগুলাকে যদি আমি এই ছোট বক্সের মধ্যে ধরাতে যাই, তাহলে এইগুলা এইরকম কনসেন্ট্রেটেড হয়ে যাবে না, এইরকম কনসেন্ট্রেটেড একদম পুরো ভরাট করে থাকবে না। আবার বোঝেন, ধরেন আমি হলো ধরেন ফোম এত বড় একটা ফোম নর্মালি রয়েছে। এখন ফোমটা এতটুকু একটা বক্সের মধ্যে রাখবো, তখন কি করব? তখন এই ফোমকে কন্ট্রাক্টের চারিপাশ দিয়ে এরকম চেপে 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 এই ছোটো জায়গার মধ্যে আনলে এইরকম অবস্থা হয়ে যাবে না? তখন তো সে এত বড় থাকবে না। এরকম ছোটো জায়গার মধ্যে আসলে এরকম অবস্থা হয়ে যাবে না? অথবা এরকম দড়ি ছড়ানো ছিটানো রয়েছে, এখন এই দড়িগুলোকে আমি এতটুকু জায়গার মধ্যে আনবো, তখন তাহলে এটা এইরকম কনসেন্ট্রেট হয়ে যাবে না, পুরো জায়গাটাকে কাভার করে ফেলবে না? জাস্ট এইরকম এইটাই যে নিউক্লিয়ার রেটিকুলামগুলো এরকম ছিল, এইগুলা জাস্ট অল্প একটু জায়গার মধ্যে অনেক বেশি এরকম নিউক্লিয়ার রেটিকুলাম এসে 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 এরকম কন্ট্রাক্টেড অবস্থায় একটা জায়গা তৈরি করছে, সেটাকেই বলতেছে আমরা নিউক্লিওলাস। ওকে, আচ্ছা। তো এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়ার রেটিকুলাম, এই নিউক্লিয়ার রেটিকুলাম এইগুলা যখন এরকম পেঁচানো পেঁচানো অবস্থায় থাকবে, এটাকে বলতেছে নিউক্লিয়ার রেটিকুলাম অথবা ক্রোমাটিন তন্তু। এগুলাকে বলতেছে এগুলাকে বলতেছে এগুলাকে কি বলতেছে? নিউক্লিয়ার রেটিকুলাম অথবা কি বলতেছে? অথবা বলতেছে ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এইগুলা যখন কোষ বিভাজনে যাবে, তখন এইগুলা এইখান থেকে কিসে রূপান্তরিত হবে বলেন তো? তখন রূপান্তরিত হবে এইরকম ক্রোমোজোমে। এই তন্তুগুলা কিভাবে ক্রোমোজোমে রূপান্তরিত হয় ভাইয়া? এরকম প্যাঁচানো অবস্থায় থাকে, তখন এইরকম প্যাচ খুলে যায়, প্যাচ খুলে সবগুলো এরকম এরকম অবস্থায় থাকে। ঠিক আছে, এরকম এরকম অবস্থা হয়। এইরকম অবস্থায় থেকে এইটা ধরেন এইখান থেকে এই পর্যন্ত রয়েছে, এইখান থেকে এই পর্যন্ত রয়েছে। এইটাকে যদি আমি ধরেন এইখান থেকে আমি টোটাল লেন্থটা যদি এইখান থেকে এই পর্যন্ত রয়েছে, আমি এইটাকে ছোট করে এইটুকু জায়গার মধ্যে আনবো, তখন কি হবে? এইটা যে মোটা ছিল, এইটা যে চিকন ছিল, এটা আস্তে আস্তে মোটা হবে না? এরকম মোটা হয়ে যাবে না? ভালো করে বুঝছেন ব্যাপারটা? ধরেন কী দিয়ে বোঝানো যায় এটা বলেন তো? আচ্ছা, যে কোনো কিছুতেই মানে যে কোনো কিছুই ব্যাপারটা হয়। একটা ধরেন কি রয়েছে আমাদের, সুতার কথাই বলি। একটা সুতা, এত বড় একটা সুতা আছে, এই সুতাকে আমরা এতটুকু জায়গায় নিয়ে আসবো, আনতে হলে এতটুকু একটা বক্সের মধ্যে রাখবো। এই সুতাকে আমাদের কি করতে হবে বলেন তো? এই সুতাকে আমাদের প্যাঁচায় প্যাঁচায় এই জায়গায় নিয়ে আসতে হবে না? সে প্যাঁচালে এটা কি এরকমই পাতলা থাকবে, নাকি প্যাঁচানোর ফলে এরকম কয়টা লেয়ার একসাথে চলে আসবে? অনেকগুলো লেয়ার একসাথে চলে আসবে না? জাস্ট ঠিক ক্রোমোজোমের ক্ষেত্রে এই হয় যে এরকম প্যাঁচানো রয়েছে, তো প্যাঁচানো তো একটা না, তো এরকম প্যাঁচায় রয়েছে। ওই বলছিলাম 46টা এরকম প্যাঁচায় রয়েছে, 46টা ক্রোমোজোম এরকম প্যাঁচায় প্যাঁচায় রয়েছে। এগুলাকে যখন অল্প একটু জায়গার মধ্যে অল্প একটু বক্সের মধ্যে আনবো, তখন এগুলা এরকম একটা সরু সুতা না হয় বা একটা পাতলা থিন সুতা না হয়, এটা এরকম মোটা একটা সুতায় রূপান্তরিত হয়, এরকম মোটা একটা সুতায় রূপান্তরিত হয়, বা এরকম মোটা একটা অবস্থায় রূপান্তরিত হয়। যখন এরকম মোটা একটা অবস্থায় রূপান্তরিত হবে, তখন ক্রোমোজোমকে এই যে এইরকম দেখা যাবে। এই যে বড় সুতা ছিল, এইটাকে যখন এইরকম করব, ছোট একটা জায়গায় নিয়ে আসবো, তখন এটাকে দেখতে এইরকম দেখা যাবে, এরকম দেখা যাবে। অর্থাৎ ওকে ওকে অর্থাৎ আমরা এরকম ক্রোমাটিন তন্তু এরকম ছিল, এইগুলাকে যখন আমি ছোট একটা জায়গায় নিয়ে আসবো, তখন সে দেখতে এইরকম হবে। এইটাকে আমরা বলতেছি, এটা কি বলতেছি? ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলা যদি আমি সেন্টোমিয়ার ব্যতীত, এই ক্রোমোজোমগুলোকে যদি আমি এই মাঝখানে যে জায়গাটা না একটা ক্রোমোজোমের, এটাকে বলা হয় সেন্টোমিয়ার, এটাকে বলা হয় সেন্টোমিয়ার। আর এইগুলাকে বলা হয় ক্রোমোজোমের বাহু, এগুলাকে বলা হয় ক্রোমোজোমের বাহু। এই সেন্টোমিয়ার ব্যতীত যদি আমি দুই ভাগে ভাগ করি, তাহলে জিনিসটা কেমন হচ্ছে বলেন তো? জিনিসটা এইরকম হয়ে যাচ্ছে না? দুই ভাগে ভাগ করে ফেলছি, তাহলে জিনিসটা এইরকম হচ্ছে না? যখন এই অবস্থা রূপান্তরিত হয়, এইটাকে আমরা বলি ক্রোমাটিড। ক্রোমাটিড। ওকে, এই হলো আমাদের ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম অ্যান্ড ক্রোমাটিড। ওকে, তারপরে আসেন, তারপরে এই যে আমি কি বলছিলাম, একটা সিরিয়াল বলছিলাম
যে হলো ইন্টারফেস, এরপরে কি হবে নিউক্লিয়াসের বিভাজন। এই যে নিউক্লিয়াসের বিভাজন অথবা এই যে মাইটোসিস বিভাজন, এই নিউক্লিয়াসের বিভাজনটা ইজিলি হয় না। এইটা হলো একটা জটিল, অ্যামাইটোসিস যেমন ছিল সহজ সরল প্রক্রিয়া, এইটা একটা জটিল প্রক্রিয়া। এই জটিল প্রক্রিয়া হওয়ার জন্য এই জটিল প্রক্রিয়া হওয়ার জন্য আমাদের কি দরকার, এই জটিল প্রক্রিয়া হওয়ার জন্য আমরা কয়েকটা মানে এটা বোঝার সুবিধার্থে আমরা এই মাইটোসিসকে কয়েকটা ধাপে বা কয়েকটা পর্যায়ে ভাগ করছি। সেই পর্যায়গুলো হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এই প্রোফেজ মানে কি, প্রোফেজ মানে প্রো মানে আদি, প্রোফেজ মানে আদি পর্যায়, ফেজ মানে পর্যায়, পর্যায় বা দশা। তারপরে প্রোমেটাফেজ মানে মেটা মানে মধ্যে, তাহলে আদি মধ্য পর্যায়, আদি মধ্য পর্যায়, মেটা মানে মধ্য পর্যায়, অ্যানা মানে গতি পর্যায়, অ্যানা মানে গতি, আর টেলোফেজ মানে শেষ পর্যায় বা সমাপ্তি পর্যায়। ঠিক আছে, এখন আসেন প্রোফেজ ধাপে কি হয়। তার আগে আমরা হলো একটা ভিডিও দেখে আসি, ওকে। জাস্ট এইখানে কি হচ্ছে এই জিনিসগুলা একটু দেখেন, মানে এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। Before a dividing cell enters mitosis, it undergoes a period of growth and rest. This period is called interphase. In interphase, the genetic material of a cell increases. বলতেছে ইন্টারফেসে কি হয়, যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো বৃদ্ধি পায়, অর্থাৎ কোষ বিভাজন হইতে গেলে আমাদের যে জিনিসগুলো ডাবল হওয়ার দরকার, যে জিনিসগুলো তৈরি হওয়া দরকার, ইন্টারফেসে সেই জিনিসগুলো তৈরি হয়। Prophase. এখন দেখেন আধুনিক বিজ্ঞানে অ্যাকচুয়ালি আমাদের বইতে বোঝার সুবিধার্থে 5টা ভাগে ভাগ করে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন কিন্তু যে হলো আধুনিক সায়েন্স বা এই ভিডিও যখন তৈরি করা বা আমাদের এই সিমুলেশনগুলো বা এই ভিডিওগুলো যখন তৈরি করা বা বাইরের দেশে তারা যেটা ফলো করে সেটা হলো তারা মাইটোসিসকে 4টা ভাগে ভাগ করে। একটা হলো প্রোফেজ, একটা হলো মেটাফেজ, একটা হলো অ্যানাফেজ, একটা হলো টেলোফেজ। ঠিক আছে, প্রোমেটাফেজ তারা বলে না। তো দেখেন প্রোফেজে কি হচ্ছে, During prophase, দেখেন একটা নর্মাল সেল, এই যে ক্রোমাটিন দেখাচ্ছে, একটা নর্মাল সেল প্রথমে এই অবস্থায় থাকে, এই গোলটা, এই যে গোল বল, এই যে এইটা যেটা এইটা হলো আমাদের, এই যে মাঝখানে যেটা, এই যে এইটা হলো আমাদের নিউক্লিওলাস, আর এটা হলো ক্রোমাটিন তন্তু এগুলা, আর এই টোটালটা হলো আমাদের একটা কোষ, একটা নিউক্লিয়াস, আর এই টোটালটা হলো একটা কোষ। ওকে, ক্রোমাটিন যেখানে লেখা রয়েছে তার নিচে যে বাউন্ডারিটা চলে গেছে, এই বাউন্ডারিটা হলো আমাদের নিউক্লিয়াসের বাউন্ডারি। দেখেন প্রোফেজে কি the হচ্ছে, chromatin condenses and becomes এই যে কি বললো, ক্রোমাটিনগুলো কনডেন্স হয়। আবার একটু শুনুন কি বলছে, material of a cell increases. Prophase. During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. দেখেন এই কথাগুলো আমি বলতেছি যে প্রোফেজে কি হয়, প্রথমে এই যে পেঁচানো পেঁচানো ছিল আমাদের ইয়াগুলা, কিগুলা ক্রোমাটিন তন্তুগুলা, এইগুলা কনডেন্স হয় একটা জায়গায় এসে, মানে কনসেন্ট্রেটেড হয় একটা জায়গায় এসে, তারা আবদ্ধ হয় বা ছোট হয় এবং খাটো হয় হয়ে, তাই সেই ক্রোমাটিন থেকে তারা কি করে ক্রোমোজোম তৈরি করে। এই ক্রোমোজোমগুলো আবার কি করে দেখেন, এই ক্রোমোজোমগুলো এই যে মাঝখান থেকে আবার বিভাজিত হয়ে, ক্রোমাটিড মাঝখান ছাড়া যে দুই পাশে বিভাজিত হয়ে এই যে 4টা করে বাহু দেখা যাচ্ছে, ক্রোমাটিড তৈরি করে এরা। Two sister chromatids. ওকে, During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has two sister chromatids joined together at the centromere. The এই যে nucleolus তাহলে এই যে 4টা যে বাহু, এগুলাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এবং এরা যুক্ত আছে এই যে এখানে আমাদের কি কালার, এই যে এখানে অরেঞ্জ কালারের একটা জিনিস দিয়ে এখানে এই যে এরা যুক্ত আছে, এটাকে আমাদের কি বলা হয়, এটাকে আমাদের বলা হয় সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমে তারা যুক্ত আছে। এবার দেখেন কি হচ্ছে, disappears and the nuclear membrane starts. দেখেন এখানে কি হলো ব্যাপারটা, এইখানে যে এই নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিয়ার মেমব্রেন এবং আমাদের যে কি আছে নিউক্লিয়ার মেমব্রেন এবং যে নিউক্লিওলাস, ওইটা কি হলো, বিলুপ্ত হলো।
ভালো করে খেয়াল করেন, এইখানে এই অবস্থায় প্রোফেজ শেষ হয়ে গেছে। পুরো মেটাফেজে এই দুই পাশ থেকে এই যে স্পিন্ডল তন্ত্র তৈরি হওয়া শুরু হয়েছে, এই যে স্পিন্ডল তন্ত্রগুলা তৈরি হওয়া শুরু হয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। দেখেন কি হচ্ছে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, চারপাশে নিউক্লিয়ার যে পর্দাটা আছে, এই পর্দাটা এবং নিউক্লিয় লাস্ট যেটা আছে সেটা দেখেন বিলুপ্ত হবে। কি বলে, এই কনসেন্ট্রেট দিয়ে একটু শোনেন। disappears and the nuclear membrane's Decent. two sister chromatids join together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a দেখেন এই যে জিনিসটা, এই জিনিসটা, এই গোল মতো যে জিনিসটা, এটা হলো সেন্ট্রোজোম। এটা ইন কেস অফ প্রাণীকোষ, মানে যেটা হলো হিউম্যান সেল বা প্রাণীকোষ, প্রাণীকোষে মানে উদ্ভিদের না, প্রাণীতে এই সেন্ট্রোজোমটা বা এই গোল জিনিসটা দেখা যায়। কিন্তু এই যে দড়িগুলো তৈরি হচ্ছে বা এই যে তন্তুগুলো তৈরি হচ্ছে, এটা প্রাণী উদ্ভিদ সব ক্ষেত্রেই থাকে। এগুলাকে বলা হয় আমাদের কি বলা হয়, স্পিন্ডল যন্ত্র। আর প্রতিটা এই স্পিন্ডল যন্ত্র অনেকগুলো দড়ি এই যে আসতেছে, তন্তু আসতেছে, কিন্তু যদি একটা দড়ির কথা চিন্তা করি সেটাকে আমরা বলি স্পিন্ডল তন্তু। এগুলো আমরা দেখব। দেখেন কি হচ্ছে, স্পিন্ডল তন্তু এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত তৈরি হচ্ছে, এই যে স্পিন্ডল লেখা আছে। metaphase. এবার মেটাফেজ ধাপে কি During হয়? metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell or the equatorial plate. দেখেন এইখানে কি হলো, এই স্পিন্ডল তন্তুর সাথে যে ক্রোমোজোমগুলো যুক্ত আছে, এগুলা যেখানেই থাকুক না কেন, এগুলা হয় এখানে থাকুক অথবা এখানে থাকুক অথবা নিচে থাকুক, যেইখানে থাকুক না কেন, এরা মাঝখানে একটা ইকুইটোরিয়াল অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বা মাঝখানে যে নিরক্ষীয় রেখা, এই অঞ্চলে এসে এরা যুক্ত হবে। দেখেন যে মাঝখানে এসে সব ক্রোমোজোমগুলো সারিবদ্ধ হবে। Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface. The kinetochore holds the chromosomes and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores, and the daughter chromosomes, along with the divided centromere, move towards the opposite poles as the microtubule shortens. এইখানে কি হলো, জাস্ট এইখানে ওই যে সেন্ট্রোমিয়ার ছিল মেটাফেজ ধাপে, ওরা হলো কি করলো, যে মাঝখানে এরা সজ্জিত হলো, মাঝখানে সজ্জিত হয়ে তারা কি করতেছে, ওই সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত, আগে তো বাহু ব্যবহৃত হয়েছিল, এখন সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে দুই পাশের দিকে, দুই পোলের দিকে তারা চলে যাওয়ার চেষ্টা করতেছে। এই যে এরা মুভ করতেছে দুই পাশের দিকে, এটা হলো অ্যানাফেজ। অ্যানাফেজ মানে গতি, এই যে মুভ করতেছে, যে গতি নিয়ে যাচ্ছে, এটাই অ্যানাফেজ। এই সময় এরা যখন যায় তখন এদেরকে কয়েকটা আকারে দেখা যায়। ক্রোমোজোম দেখেন দুইটা বাহু পিছনের দিকে না, এদেরকে কয়েকটা আকারে দেখা যায়, VLJI এরকম আকারে দেখা যায়। তারপরে কি হয় দেখেন, also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to এই decoy. যে যখন তারা ওই দুই পোলে চলে গেল, দুই পাশের দিকে চলে গেল, তখন তারা আবার সে ক্রোমোজোম থেকে ক্রোমাটিনে রূপান্তরিত হয়, এবং ক্রোমোজোম থেকে যে ক্রোমাটিনে রূপান্তরিত হচ্ছে, তখন কি হয়, তখন আবার তারা সে প্যাচ খেয়ে যায় এবং দুই পাশে দুইটা সেল তৈরি করে। ওয়েট, একটু সময় নিচ্ছি। আচ্ছা, কারেন্টটা চলে গেছিল, তো নেটওয়ার্কটা চলে গেছিল, আবার ঠিক করে নিলাম। ওকে, দেখেন আবার দুই পাশে চলে যাচ্ছে এরা। এই যে আবার যে নিউক্লিয়ার মেমব্রেন, এই যে নিউক্লিয়ার পর্দা আর নিউক্লিয়াস বিলুপ্ত হয়েছিল, ওগুলো আবার নতুন করে তৈরি হয় এবং দুই পাশে দুইটা চলে যায় এবং This triggers the reformation of the nuclear এই membrane. যে এবার হলো সাইটোকাইনেসিস হচ্ছে, মানে সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর, এই যে এইখান থেকে দেখেন, এইখান থেকে বরাবর এই মাঝ বরাবর সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে। এবং কিভাবে হচ্ছে দেখেন, Cytokinesis. এই যে মাঝ বরাবর সাইটোপ্লাজমের বিভাজন হবে, দুই পাশে তো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে একটা কোষে। তারপরে কি হয় দেখেন, এত অন হয়েছে, The nuclei reform along with nucleoli. দেখেন নিউক্লিয়াসটা তৈরি হলো। This triggers the reformation of the nuclear membrane.
Cytokinesis. Cytokinesis is the এই যে partition of দেখেন the সাইটোপ্লাজমটা cytoplasm. বিভাজিত হচ্ছে, In এই animals, যে বিভাজিত a হয়ে যাচ্ছে, cleavage furrow এই যে appears in the plasma এই যে ক্লিভেজ ফারো মানে এখানে একটা কি বলবো ক্লিভেজ প্লেট বা একটা প্লেট তৈরি হচ্ছে, সেই প্লেট বরাবর মাঝখানতে ভাগ হয়ে দেখেন membrane, সাইটোপ্লাজম which দুইটা ভাগে deepens ভাগ হয়ে and গেল, divides the এবং এই cytoplasm যে দুইটা into কোষ, two daughter cells, দুইটা ডটার সেল বা each দুইটা containing অপত্য, a nucleus. এই যে দুইটা ডটার সেল এবং দুইটা নিউক্লিয়াস এই যে তৈরি হয়ে গেল, এই যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম বিভাজিত হয়ে গেল, অর্থাৎ টোটাল কোষটাই বিভাজিত হয়ে গেল। এখন আমাদের যদি পড়ি এইগুলো আমাদের কাছে এখন কিছুই না, এবিসিডি ব্যাপার। প্রোফেজে কি হচ্ছিল দেখেন, যে ক্রোমোজোমগুলো এরকম প্যাঁচাই ছিল এইগুলা, তারপরে ক্রোমাটিন প্যাঁচাই ছিল, তারপরে এটা ক্রোমোজোমে রূপান্তরিত হলো, তারপরে এই ক্রোমোজোমটা কি হলো দুই বরাবর ভেঙে যে এই যে ক্রোমাটিনে রূপান্তরিত হয়ে গেল। আর এখানে কি হচ্ছে, এটা হলো সব থেকে এটা হলো প্রথম পর্যায়, এবং এ পর্যায়ে নিউক্লিয়াস আকার সব থেকে বড় হয়, ক্রোমোজোম থেকে পানি হ্রাস পায়, মানে এখান থেকে যে পানি আছে পানি বের হয়ে যায়, ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা ও খাটো হয়, খাটো হয়ে যে ক্রোমোজোম তৈরি করে, তারপরে এই যে ক্রোমাটিড এই যে ক্রোমোজোম তৈরি করতেছে, তারপরে এই যে আমার ক্রোমাটিড তৈরি করতেছে, এবং এই পর্যায়টা শেষ হয়। এখানেও ঠিক তাই, ক্রোমাটিন ছিল, তা এটা হলো উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ, তারপরে এখান থেকে ক্রোমোজোম তৈরি হলো, এখান থেকে এই যে ক্রোমাটিড তৈরি হলো, এবং এই অবস্থাটা প্রোফেজ ধাপ শেষ হলো। নেক্সট কি হয়, নেক্সট হলো ওকে আমরা একটু বিরতি দিচ্ছি আজানের। আচ্ছা দেখেন, আমরা প্রোমেটাফেজ ধাপে ছিলাম। প্রোমেটাফেজ ধাপে অ্যাকচুয়ালি কি হয়, প্রোমেটাফেজ ধাপে এই যে আমাদের এই দুই মেরু, এই পাশে একটা মেরু, এই পাশে একটা মেরু, দুই মেরু থেকে এই স্পিন্ডল তন্তু তৈরি হয়, দুই পাশ থেকে এই কোষের মধ্যে এরকম কিছু তন্তু তৈরি হয়, যেগুলোকে আমরা বলতেছি কি স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুতে কি হয়, এই ক্রোমোজোমগুলা এসে যুক্ত হয়। ঠিক আছে, এখন আসেন স্পিন্ডল তন্তু পর্যন্ত আমরা এখানে দেখলাম, এবার আসেন আমরা ড্রয়িংয়ে আসি। এই যে এই মেরু থেকে এই মেরু পর্যন্ত স্পিন্ডল তন্তু যুক্ত হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে স্পিন্ডল তন্তুগুলো যুক্ত হয়েছে, এই স্পিন্ডল তন্তুর প্রতিটার সাথে কিন্তু ক্রোমোজোম যুক্ত হয়নি, এটার সাথে যুক্ত হয়েছে, এটার সাথে কিন্তু হয় নাই, এটার সাথে কিন্তু হয় নাই, এটার সাথে কিন্তু হয় নাই, আবার এটার সাথে হয়েছে। যেই স্পিন্ডল এই যে এই টোটাল যে তন্তুগুলা তৈরি হলো, এই সবগুলাকে বলা হয়, সবগুলোকে একত্রিত বলা হয় স্পিন্ডল যন্ত্র, সবগুলোকে একত্রে বলা হয় স্পিন্ডল যন্ত্র। কিন্তু এই প্রতিটা ইন্ডিভিজুয়াল তন্তুকে, ধরেন এই তন্তু অথবা এই তন্তু অথবা এইটা, এইগুলাকে বলা হয় স্পিন্ডল তন্তু, ইন্ডিভিজুয়াল একটাকে বলা হয় স্পিন্ডল তন্তু। এখন একটা কথা হলো, এই যে স্পিন্ডল যন্ত্রে স্পিন্ডল তন্তুর প্রতিটা জায়গার সাথে কিন্তু ক্রোমোজোম যুক্ত হয় নাই, যেইগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত হয়েছে সেগুলোর নাম তো স্পিন্ডল তন্তু আছেই, তার সাথে এর নাম আকর্ষণ তন্তু অথবা ট্রাকশন ফাইবারও বলা হয়েছে। ঠিক আছে, আকর্ষণ তন্তু অথবা ট্রাকশন ফাইবারও বলা হয়েছে। ওকে, এখন কোথায় যুক্ত হয় সেটা একটু দেখি। এই যে ধরেন একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম এসে যুক্ত হয়েছে, বা এইখানে একটা ধরেন একটা ক্রোমোজোম এসে যুক্ত আছে। এখন ক্রোমোজোমের সেন্টিমিয়ার, ক্রোমোজোমের ধরেন সেন্টোমিয়ার, এই যে ক্রোমাটিড, এই ক্রোমাটিড এই যে সেন্টোমিয়ারের যেই জায়গাটার সাথে স্পিন্ডল তন্তু যুক্ত থাকে, এই সেন্টোমিয়ারের সেই জায়গাটাকে বলে কাইনেটোকর, সেই জায়গাটাকে কি বলে, কাইনেটোকর। ওকে, তাহলে প্রোমেটাফেজ ধাপে এই জিনিসগুলাই হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে দুই মেরুতে সেন্ট্রিওল থাকে, এইখান থেকে কিছু রশ্মি বিস্তৃত হয়, এই রশ্মিগুলা বিজ্ঞানী অ্যাস্টার প্রথম দেখেন, এই জন্য এর নাম হয়েছে অ্যাস্টার রে। এটাই প্রোমেটাফেজে বলা আছে, যে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, তারপরে হলো কিছু নির্দিষ্ট তন্তুর সাথে ক্রোমোজোম এসে যুক্ত হয়, যেগুলোকে আকর্ষণ তন্তু অথবা ট্রাকশন ফাইবার বলে। তারপরে কি হয়, এখানে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। ওকে, দাঁড়ান একটা জিনিস একটু বলে রাখি, এই জিনিসটা একটু মনে রাখবেন যে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হতে শুরু হয় প্রোফেজ ধাপে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হতে থাকে প্রোমেটাফেজে, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণ বিলুপ্ত হয় মেটাফেজে। এই তিনটা কথা মাথার মধ্যে একদম নিজের নাম ভুলে গেলেও এই তিনটা কথা বলা যাবে না, না এবং না। ঠিক আছে, ওকে, সেটাই বলতেছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে স্পিন্ডল তন্তু থাকে, যে স্পিন্ডল তন্তু থেকে যে অ্যাস্টারে বিচ্ছুরিত হয়। ডান, ওকে, এর একে অ্যাস্টারে বলে। এবার মেটাফেজে কি হয় আমরা অলরেডি পড়েছি, ক্রোমোজোমগুলো এবার মাঝখানে এসে অবস্থান করবে, ক্রোমোজোমগুলো এই যে মাঝখানে এসে অবস্থান করতেছে, এই জিনিসটাকে বলে, এই প্রক্রিয়াটাকে বলে মেটাকাইনেসিস। এই প্রক্রিয়াটাকে কি বলে, মেটাকাইনেসিস। এই প্রক্রিয়াটাকে বলে আমার মেটাকাইনেসিস। সেই যে স্পিন্ডল তন্তু আর যেগুলোর সাথে যে ক্রোমোজোম লেগে আছে, এগুলাকে কি বলতেছিলাম আমরা,
স্পিন্ডল তন্তু তো বলতেছি, তার সাথে যেগুলোর সাথে ক্রোমোজোম যুক্ত আছে সেগুলোকে বলতেছি আমরা ট্রাকশন ফাইবার অথবা আকর্ষণ তন্তু। ওকে, মেটাফেজে এই জিনিসগুলো হয়। আর লাস্টের দিকে কি হয়, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, বিভাজিত হয়ে এইরকম একটা অবস্থা তৈরি করে। এই সেন্ট্রোমিয়ার ধরেন এখানে বিভাজিত হলো, হয়ে এই পাশে দুইটা আর এই পাশে দুইটা এরকম একটা অবস্থার তৈরি করে। ওকে, তারপরে অ্যানাফেজ ধাপে কি হয়, অ্যানাফেজ ধাপে এই মাঝখান থেকে এই যে দুইটা ভাগে ভাগ হলো, এটা এবার দুই পাশের দিকে চলে যায়। এবার এটা আবার কি হয়, এই দুই পাশের দিকে এই যে গতি পর্যায়, এই গতি নিয়ে চলে যায়। এই সময় এই যে সেন্ট্রোমিয়ার সামনে থেকে দেখেন, যখন ভাগ হয়েছিল তখন সেন্ট্রোমিয়ার কিন্তু মাঝখানে ছিল। সেন্ট্রোমিয়ারটা তখন কোথায় ছিল, সেন্ট্রোমিয়ারটা তখন এই যে মাঝে ছিল সেন্ট্রোমিয়ারটা। আর যখন এরা গতি পর্যায়ে বিপরীত মেরুর দিকে অ্যানাফেজে যায়, তখন সেন্ট্রোমিয়ার সামনে যায় আর বাহু দুইটা পিছনে যায়। তার মানে সেন্ট্রোমিয়ার অগ্রগামী আর বাহু দুইটা অনুগামী থাকে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহু দুইটা অনুগামী থাকে। এবং যখন এই দুই মেরুতে পৌঁছে যায় তখন এই পর্যায়ে শেষ হয়। কিন্তু এই যাওয়ার সময় এদেরকে বিভিন্ন আকারের দেখা যায়, কেউ এরকম ভি এর মতো, কেউ এরকম এল এর মতো, কেউ এরকম আই এর মতো, কেউ এরকম জে এর মতো থাকে। ঠিক আছে, যখন এইরকম একটা অবস্থা রূপান্তরিত হয় বা ভি এল জে আই এরকম একটা অবস্থা হয়, তখন এই যে এইগুলাকে বিশেষ নামে ডাকা হয়। ভি এল জে আই যখন হয়, এগুলাকে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক বলে। ঠিক আছে, আর লাস্ট ফেজে কি হয়, যখন এই দুই পাশে চলে গেল এরা, যাওয়ার পরে এই দুই পাশের যে অপত্য ক্রোমোজোমগুলো এরকম চলে গেল, যাওয়ার পরে এগুলো তখন আবার পেঁচে যায় এবং নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস পুনরায় তৈরি হয় এবং আবার নতুন করে পানির মধ্যে ঢোকে এবং আলটিমেটলি এই নিউক্লিয়াসের বিভাজন শেষ হয়। তারপরে একটা কোষ প্লেট তৈরি হয়, এই কোষ প্লেট তৈরি হয় এবং এখানে ডিভিশন হয়ে দুইটা আলাদা কোষ তৈরি হয়ে যায়। এবার ওই অ্যানিমেশনটা আমরা আবার একটু দেখি। এইখান থেকে হয়তো বা এখন আমাদের পূর্ণভাবে এটা দেখেন, এই প্রোফেজ থেকে আমরা একটু দেখি কি হচ্ছে। During prophase, the chromatin condenses and becomes short and thick to form chromosomes. Each chromosome has two sister chromatids joined together at the centromere. The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of centrioles, move apart to the opposite poles, forming a spindle between them. Metaphase. During metaphase, microtubules of the spindle interact with chromosomes. This causes the chromosomes to move and align along the middle of the cell or the equatorial plate. Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface. The kinetochore holds the chromosomes and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores and the daughter chromosomes, along with the divided centromere, move towards the opposite poles as the microtubule shortens. The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. Telophase. During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the reformation of the nuclear membrane. Cytokinesis. Cytokinesis is the partition of the cytoplasm. In animals, a cleavage furrow appears in the plasma membrane, which deepens and divides the cytoplasm into two daughter cells, each containing a nucleus. In plants, new cell wall formation is triggered at the center of the cell by the formation of a cell plate. The cell plate grows outwards till it meets the existing wall, resulting in two daughter cells.
In this, ওকে, এভাবে তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজনটা শেষ হয়। ওকে, তাহলে প্রোফেজ ধাপে কি হয়? পানি বিয়োজন হয়, তারপরে হলো ক্রোমাটিন থেকে ক্রোমোজোম, তারপরে ক্রোমাটিড রূপান্তরিত হয়, এটা সব থেকে দীর্ঘ ধাপ। তারপরে আমাদের প্রোমেটাফেজে স্পিন্ডলতন্ত্র তৈরি হয়, স্পিন্ডলতন্ত্রগুলো তৈরি হয়। স্পিন্ডলতন্ত্রতে প্রত্যেকটা আলাদা আলাদা তন্তুকে স্পিন্ডলতন্ত্র বলে, টোটালটাকে স্পিন্ডল যন্ত্র বলে। আর যেই ক্রোমোজোমগুলো যেই তন্তুগুলো যুক্ত হয় তাদেরকে স্পিন্ডলতন্ত্রের সাথে সাথে আকর্ষণ তন্তু, ট্রাকশন ফাইবারও বলে। এবং প্রাণীকোষের ক্ষেত্রে এখানে কি থাকে? সেন্ট্রিওল থেকে অ্যাস্টারিন নির্গত হয়। ওকে, আর তোমার মেটাফেজ ধাপে কি হচ্ছে? এখানে বিষুবীয় অঞ্চল বা ইকুইটোরিয়াল অঞ্চল, মাঝখানে যে অঞ্চলটা এটাকে বিষুবীয় অঞ্চল বা ইকুইটোরিয়াল অঞ্চল, অথবা এটাকে নিরক্ষীয় অঞ্চল বলে। ক্রোমোজোমগুলো এখানে এসে সাজে বা মাঝখানে এসে সাজে, এই প্রক্রিয়াটাকে মেটাকাইনেসিস বলে। ওকে, তারপরে এই লাস্ট ধাপে কি হয়? এই সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় এবং দুইটা অপত্য ক্রোমোজোমের তৈরি হয়। দুইটা অপত্য ক্রোমোজোমের তৈরি হয়। তারপরে অ্যানাফেজ ধাপে এরা গতিপ্রাপ্ত হয়, দুই দিকে এই যে মুভ করার পরে আলটিমেটলি যখন এই দুই পাশে পৌঁছায় তখন এরা কি হয়? এরা আবার কি হয়? এরা আবার এরকম প্যাচ লেগে ক্রোমাটিন তন্ত্র এবং আলাদা আলাদা কোষ তৈরি হয় এবং মাঝখান থেকে কোষ প্লেট তৈরি হয় এবং দুইটা বিভাজিত হয়ে আলাদা আলাদা দুইটা কোষের সৃষ্টি করে। ঠিক আছে? ওকে, এটা ছিল মাইটোসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজনের কিছু গুরুত্ব আছে, এই গুরুত্বগুলো আমাদের মুখস্থ, ঠোঁটস্থ, আত্মস্থ রাখতে হবে। এই যে যেমন ফার্স্ট থেকে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, বংশবৃদ্ধি, জননাঙ্গ সৃষ্টি, জনকোষের সংখ্যা বৃদ্ধি, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা, ক্রোমোজোমের সমতা রক্ষা করা, ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ, পুনরুৎপাদন, গুণগত বৈশিষ্ট্যর স্থিতিশীলতা রক্ষা, অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। দেহ গঠন করতেছে একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি করতে। এই বংশবৃদ্ধি তো মেইনলি হয় আমাদের মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে ভাই মাইটোসিসের ক্ষেত্রে এটা আসলে কেন? হ্যাঁ, মাইটোসিস কিছু কিছু মানে জীব আছে যাদের ক্ষেত্রে মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি হয়, যেমন হলো ডোমোনাস। তারপরে জন্মাঙ্গ সৃষ্টিতে হেল্প করে। তারপরে নির্দিষ্ট আকার আয়তন, একটা কোষ থেকে আর একটা কোষ যে তৈরি হচ্ছে, একদম মাতৃকোষ যেমন, ওই কোষটাও ঠিক তেমনই তৈরি হয়। ক্রোমোজোমের সংখ্যা সমতা থাকে, কোনো একটা জায়গায় কেটে গেলে যে পূরণ হয় সেটা কি দিয়ে পূরণ হয়? আমাদের মাইটোসিস কোষ বিভাজন দিয়ে। ক্রমাগত ক্ষয়পূরণ, এই যে 120 দিন পর পর আমাদের রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা এই যে ভেঙে যায় আবার পুনরায় তৈরি হয়, এটাও মাইটোসিসের কারণে হয়। পুনরুৎপাদন। ক্রমাগত ক্ষয়পূরণ হলো কোনো জায়গায় ধরো তোমার কেটে গেল, ছিঁড়ে গেল, কোনো জায়গায় বা কেউ হলো শুকনা হয়ে গেল, কেউ চিকন থেকে মোটা হলো, এই জিনিসটা হলো ক্রমাগত ক্ষয়পূরণ। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, মাতৃকোষের যেরকম এই পয়েন্টটা বইতে নেই, কিন্তু এই পয়েন্টটা কোটি 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 পার্সেন্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। অনিয়ন্ত্রিত মাইটোসিস, ধরো একটা মাইটোসিস কি এতটুকু জায়গায় হলো আমাদের ক্ষত হয়েছে, এখন এইখানে মাইটোসিস হয়ে পূরণ হয়ে যাবে। যদি এটা পূরণ না হয়ে যদি এটা বাড়তেই থাকে তখন স্কিনের উপর এরকম একটা উঁচু জায়গা তৈরি হয়ে যাবে না? এই কোনো জায়গায় ফুলে গেলে তখন আমরা সেটাকে কি বলি? টিউমার। এই টিউমার পরবর্তীতে কি হয়? ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। মাস্ট নোটেড, ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, ক্যান্সারই হবে, নট লাইক দ্যাট, ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। তো অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে এই টিউমার অথবা ক্যান্সার হতে পারে। এইটা গেল আমাদের মাইটোসিস নিয়ে আলোচনা। আর মিওসিস কি? মিওসিস নিয়ে তেমন তোমাদের লেভেলে তেমন কোনো পড়া নেই, জাস্ট তোমরা কয়েকটা জিনিস এখান থেকে জানলেই হবে। ফার্স্ট যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো মিওসিস কোষ বিভাজনের ডেফিনেশন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে 4টে অপত্য কোষ তৈরি করে এবং নিউক্লিয়াসের 2বার, সাইটোপ্লাজমের 1বার বিভাজন হয় এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিওসিস কোষ বিভাজন বলে। এইটার বৈশিষ্ট্য কি? এটা কোথায় হয়? জনন মাতৃকোষে ঘটে। এখন ভাইয়া এইখানে ব্যাপার হলো, আপনি তো বললেন, ডেফিনেশন বললেন, এবার বোঝাই দেন ডেফিনেশনটা। ফার্স্টে কি বলছে? মাতৃকোষ বিভাজিত 4টা কোষ তৈরি হবে। দেখো প্রথমে এই ফিগারটা একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো। ধরো আমাদের কোষে ক্রোমোজোম আছে কয়টা? 46টা। এই 46টা ক্রোমোজোমকে ধরো আমরা 4টা ক্রোমোজোম দিয়ে 46টাকে প্রকাশ করলাম বা রিপ্রেজেন্ট করলাম 4টা ক্রোমোজোম দিয়ে। ঠিক আছে? প্রথমে কী হয়? আমরা বলছি নিউক্লিয়াসের 2বার বিভাজন হয়। তো এই মিওসিস প্রক্রিয়া 2টা ধাপে ঘটে, একটা হলো মিওসিস 1, একটা হলো মিওসিস 2। ওকে, মিওসিস 1-এ যে আমাদের প্রথমে কোষে ক্রোমোজোম থাকে কয়টা? 46টা। ঠিক আছে? এই যে 46টা ক্রোমোজোম যে কোষে থাকে, এই 46 লিখা যা, এই 46কে বলা হয় ডিপ্লয়েড কোষ। যে কোষে 46টা ক্রোমোজোম থাকে সেই কোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ। সেই কোষকে কি বলে? ডিপ্লয়েড কোষ। সেই কোষকে বলে আমাদের ডিপ্লয়েড কোষ অথবা
2n কোষ অথবা 2n কোষ, 2n কোষ। প্রথমে এই 46টা ক্রোমোজোম ডিভাইড হয়ে কি হয়, 23টা করে ক্রোমোজোম রূপান্তরিত হয়, 23টা করে রূপান্তরিত হয়। দেখো ভাই, আমি বলছি এই 4টা ক্রোমোজোম দিয়ে আমি 46টা বোঝাইছি, তাহলে 23টা হলে অবশ্যই 2টা ক্রোমোজোম দিয়ে বোঝাবো, মানে 46-এর অর্ধেক 23, তার মানে 4টা ক্রোমোজোম দিয়ে আমি 46টা যদি বোঝাই, তাহলে 2টা ক্রোমোজোম দিয়ে আমি কি 23টা ক্রোমোজোম বোঝাইছি। প্রথমে কি হয়, এই 46টা ক্রোমোজোম তোমার কিসে রূপান্তরিত হয়, আমাদের কি হয়, 2টা ক্রোমোজোম, সরি 46টা ক্রোমোজোম প্রথমে 23টা ক্রোমোজোমে রূপান্তরিত হয়, এইটাকে বলতেছি আমরা মিওসিস 1। তারপরে কি হয়, মিওসিস 1-এর পরে এই কোষটা আবার বিভাজিত হয়ে, দেখো এখানে 23টা ক্রোমোজোম ছিল, এখানেও 23টা ক্রোমোজোম রূপান্তরিত হয় মিওসিস 2-তে। একটা কোষ থেকে 2টা আর একটা কোষ থেকে 2টা, তাহলে ইন টোটাল একটা মাতৃকোষ থেকে টোটাল কয়টা, 4টা কোষ তৈরি হলো। এখন কথা হলো ভাই, এইখানে 46টা থেকে 23টা হয়ে গেল, কিন্তু এখানে 23টা থেকে আবার অর্ধেক হলো না কেন, 12.5 হলো না কেন? আসলে ভাইয়া কি হয়, আমরা সংজ্ঞার মধ্যে বলছি যে অপত্য কোষ যেগুলা, সেগুলোর ক্রোমোজোম হলো মাতৃকোষের অর্ধেক হবে। মাতৃকোষে 46টা আছে, তাহলে অপত্য কোষে কয়টা হবে, 23টা। এখন অপত্য কোষে যদি 23টা আমার বানাতে হয়, তাহলে যে 23টা তৈরি হলো, ওই 23টাই মিওসিস 2-এর মাধ্যমে 2টা কোষ তৈরি করবে, যেটা 23টা ক্রোমোজোম তৈরি করবে। মানে মাতৃকোষে যখন এই 2টা ভাগ হয়ে গেল, তখন তখন মাতৃকোষ, তখন এইটা বিভাজিত হয়ে কত হলো, 23টাই রূপান্তরিত হলো। তার মানে মিওসিস 2 যে কোষ বিভাজনটা, এইটা অনেকটা মাইটোসিসের মতো না, তার মানে মাতৃকোষে যা আছে অপত্য কোষেও তাই তৈরি হলো। তাহলে আমরা বলতে পারি মিওসিস 2 কোষ বিভাজনটা হলো মাইটোসিস কোষ বিভাজনের মতো। এইখানে যে 23টা ক্রোমোজোম তৈরি হচ্ছে, এটাকে আমরা হ্যাপ্লয়েড বলি, আর 46টাকে আমরা বলতেছিলাম ডিপ্লয়েড, 46টাকে বলতেছিলাম 2n, তাহলে এটাকে আমরা হ্যাপ্লয়েড বা এন বলতে পারি। দেখো এইটা এভাবে লেখা হয়, মাইটোসিসকে তোমার পরীক্ষায় এভাবে আসতে পারে যে 46, 23, 23, আবার এখান থেকে আবার 23, 23, 23, 23, অথবা এভাবে আসতে পারে 2n, সেখান থেকে n, n, আবার সেখান থেকে n, n। দেখো তোমার বইতে কি আছে সেটা একবার দেখো। এই যে এখানে 46টা ক্রোমোজোম বোঝাইছে, 4টা দিয়ে 46টা বোঝাইছে। তারপর প্রথমে কি হলো, মিওসিস 1 কোষ বিভাজনের মাধ্যমে এখানে 23টা, এখানে 23টা, বা n এ রূপান্তরিত হলো। এই 4টা দিয়ে 46টা বোঝাইছে, তাহলে 2টা দিয়ে অবশ্যই 23টা বোঝাবে। তারপর এইটা আবার বিভাজিত হয়ে এই যে কি তৈরি করলো, তোমার 2টা তৈরি করলো। মাইটোসিস কোষ বিভাজনে কি ছিল, যে একটা কোষ, এখানে 46টা, অপত্য কোষও 46টা তৈরি হয়েছিল। তার মানে এইখানে যা আছে এখানেও তাই আছে। এই জন্য মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। কিন্তু মিওসিসের ক্ষেত্রে দেখো কি হয়েছে, এইখানে 46টা ছিল, কিন্তু যে 4টা কোষ তৈরি হলো, এই 4টা কোষে কিন্তু 23টা ক্রোমোজোম, তার মানে 46টা থেকে 23টা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এই জন্য মিওসিস কোষ বিভাজনকে আমরা হ্রাসমূলক বিভাজন বলি। তাহলে আমরা যে সংজ্ঞাটা বলছিলাম ভাইয়া, সেই সংজ্ঞাটা ফার্স্টে এই যে বোভেরি অ্যাকচুয়ালি লিভারে এই কোষ বিভাজনটা আবিষ্কার করে। আচ্ছা, এটা আমরা বাদ দিই, আমরা যে জিনিসটা সংজ্ঞা পড়তেছিলাম ওইটাই পড়ি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ বিভাজিত হয়ে 4টে অপত্য কোষ সৃষ্টি করে, নিউক্লিয়াসের 2বার ও সাইটোপ্লাজমের 1বার বিভাজন হয়। এটা আমরা দেখলাম নিউক্লিয়াসের 2বার বিভাজন হলো। এই যে নিউক্লিয়াসের আমাদের কয়বার বিভাজন হলো, এই যে নিউক্লিয়াস, এই যে একবার এবং এই যে একবার, 2বার বিভাজন হলো। আর সাইটোপ্লাজমের বিভাজন হয় মাত্র একবারই। তারপরে কি বলতেছে, বলতেছে নিউক্লিয়াসের 2বার, সাইটোপ্লাজম 1বার বিভাজিত হয়। আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। দেখো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এই যে 23টা, যেটা মাতৃকোষে কয়টা, 46টা। তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক কি হয়েছে, 46-এর অর্ধেক 23, তার মানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক। অথবা আমরা এটাও বলতে পারি, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 46টা, অপত্য কোষের 23টা, তার হলো দ্বিগুণ। এটা বলতে পারি, হ্যাঁ অবশ্যই বলতে পারি। তাহলে দুইটা যেভাবে কোশ্চেন আসুক না কেন আমরা অবশ্যই পারবো হয়তো। ওকে, আচ্ছা এই জিনিসটা আমাদের অলরেডি বলা হয়ে গেছে। ওকে, এখন আমরা যে জিনিসটা, তোমাদের মিওসিস নিয়ে বইতে তেমন আলোচনা নেই, বা এটা অত বেশি ইম্পর্টেন্ট না মাইটোসিসের মতো, এটার যে গুরুত্ব সেটা বোঝার জন্য আমরা একটা নেমোনিক ব্যবহার করি, সেটা হলো অভি প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল। এই অভিতে মাইটোসিসে কি হয়, অভিব্যক্তি হয়, নতুন কিছু প্রকাশ পায়। তারপরে প্রজাতির সক্রিয়তা ঠিক রাখে। এগুলা জাস্ট তোমরা খাতায় লিখে একটু মুখস্থ করে রাখবা, বা একটু মনে রাখবা, যাতে পরীক্ষা আসলে তোমরা লিখতে পারো। বৈচিত্র্য সৃষ্টি থেকে এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বৈচিত্র্য সৃষ্টি হয়। জন্য থেকে জনক্রম, এই যে জনক্রম মানে কি দেখো, এই যে আমাদের হলো এই ডিপ্লয়েড, এখানে 2n অবস্থা ছিল বা ডিপ্লয়েড অবস্থা ছিল, সেখান থেকে হ্যাপ্লয়েড n অবস্থায় রূপান্তরিত হলো। তার মানে এই যে তোমার গ্যামিটের যে অবস্থার পরিবর্তন হচ্ছে না, যে 2n থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে, এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে না, এটাই জনক্রম।
জনক্রম সৃষ্টি, তারপরে জননকোষের সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে। অ্যাকচুয়ালি এই প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাশয় বা পুরুষের ক্ষেত্রে যে শুক্রাশয় সেখান থেকে তৈরি হচ্ছে শুক্রাণু, আর ডিম্বাশয় থেকে তৈরি হচ্ছে ডিম্বাণু। এগুলাকে কি বলে? জননকোষ, অথবা এগুলাকে আরেকটা নামে ডাকা হয় গ্যামেট। ওকে, তারপরে এর মাধ্যমে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা করা যায় এবং এর মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। এর মাধ্যমে কি হয়? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকে। এই যে ক্রোমোজোম সংখ্যা কিভাবে ধ্রুব হলো ভাইয়া বুঝান। দেখো, একটা পুরুষের ক্ষেত্রে এই জিনিসটা ঘটতেছে, তার মানে তার ক্রোমোজোম, শুক্রাণুতে ক্রোমোজোম আছে কয়টা? 23টা। আর মায়ের ক্ষেত্রেও আছে 23টা। এখন দেখো, মায়ের ক্ষেত্রেও আছে 23টা, বাবার কাছ থেকেও আছে 23টা। এই 23টা মিলে অ্যাকচুয়ালি একটা কোষে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা। সেই 46টা ক্রোমোজোম তৈরি করলো। তার মানে যে নতুন যে হলো আমাদের এই যে মার থেকে 23টা, বাবার থেকে 23টা হয়ে আমাদের যে 46টা ক্রোমোজোম তৈরি করলো, এই 46টা একটা কোষের ক্রোমোজোম, যে প্রথম কোষ তৈরি করলো সেটা জাইগট, এবং এই জাইগটে 46টা ক্রোমোজোম থাকলো, এবং এইটা হলো একটা মানুষের বাচ্চা হলো। তোমার দেখো, যদি বাবার কাছ থেকে 46টা, মার কাছ থেকেও 46টা আসতো, যদি অর্ধেক না হইতো ক্রোমোজোমগুলা, অর্ধেক না হইতো, তাহলে 46 মিলে 92টা কোষ হয়ে যেত। তার মানে মানুষ না হয়ে সে মানুষটা কি হতো? একটা গরিলা, শিম্পাঞ্জি হয়ে যেত। ওকে, আর কি? গ্যামেট সৃষ্টি হয়। এটাই মিওসিস নিয়ে কথাবার্তা। আর দুইটার পার্থক্য আমাদের লাগে। পার্থক্য কি তোমরা এখন অলরেডি জানো, যে মাইটোসিসে কি হয়? একটা কোষ থেকে 2টা, মিওসিসে একটা কোষ থেকে 4টা। মাইটোসিসে কি হয়? নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, মিওসিসে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। এই যে এবার লিখবা, মাইটোসিসে এই যে অভিব্যক্তি হয় না, মিওসিসে হয়। প্রজাতির সক্রিয়তা এটাই ঠিক থাকে না, এটাই হয়, এটাই বৈচিত্র্য সৃষ্টি। মাইটোসিসে হয় না, মিওসিসে হয়। তারপরে জনক্রম, জনকোষ সৃষ্টি, এইটাই হয়, ওইটাই হয় না। আবার এইখান থেকেও কিছু নিবা, যে হলো দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, মাইটোসিসে হয়, মিওসিসে হয় না। তারপরে বংশ ক্রমাগত ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণ, গুণগত বৈশিষ্ট্য সৃষ্টি, এইগুলা মাইটোসিসে হয়, মিওসিসে হয় না। এরকম করে অসংখ্য পয়েন্ট লেখা যায়। ঠিক আছে? আর আরেকটা জিনিস জানো, যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস E6, E7 নামক দুইটা জিনের কারণে তোমার টিউমার বা ক্যান্সার, জ্বরের ক্যান্সার হয়। জাস্ট এই লাস্টেই একটা কথা বললাম, এইটাও একটু পড়ে রাখো। মানে এই অধ্যায়তে মাইটোসিসটা মেইনলি দরকার হয়। তো এই ছিল মোটামুটি কথাবার্তা। ওকে, তো এই ক্লাসটা এই পর্যন্ত। দ্যাটস অল ফর টুডে।